হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন একটি ভূতের গল্প। লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম মনে রেখো। সন্ধেবেলায় শান্তিনিকেতনের পৌষ মেলার বাইরে চায়ের দোকানের বেঞ্চে বসে বাবার বন্ধু মৃণাল কাকু যখন মোবাইলে ফোনটা করছিলেন, আমি তখন এক মনে ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম। এখন মৃণাল কাকু যদি কোনো ব্যবস্থা করতে পারেন, তাহলেই আজ শান্তিনিকেতনে থাকা হবে। না হলে আমাদের কলকাতার দিকে রওনা হতে হবে। আমাদের শান্তিনিকেতনে আসবার কোনো প্রোগ্রামই ছিল না। বাবার গাড়িটা ক্রিসমাসে 2 দিন আগে ডেলিভারি হয়ে যাওয়ায় মৃণাল কাকু হুজুগ তুললেন দাদু ঠাম্মা সকলকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার। মৃণাল কাকুই শেষ পর্যন্ত জায়গাটা ঠিক করলেন, শান্তিনিকেতন। নতুন গাড়ি, হাইওয়ের দুর্দান্ত রাস্তা, আর সবার ওপর পরের দিন 25শে ডিসেম্বর। আস্তে আস্তে পরের হুজুগটা মাই তুললেছিলেন, বলেছিলেন দেখো না চেষ্টা করে কোথাও যদি একটা থাকার ব্যবস্থা করা যায়, তাহলে আজ রাতটা কাটিয়ে কালকে ফিরব। কিন্তু পৌষ মেলার সময় হঠাৎ করে শান্তিনিকেতনে থাকার জায়গা পাওয়া এক কথায় অসম্ভব। একটার পর একটা খোঁজ করতে করতে যখন প্রায় সন্ধে হয়ে এলো, সকলে তখন জায়গা পাওয়ার আশা প্রায় ছেড়েই দিল। এমন সময় দুম করে মৃণাল কাকুর মনে পড়ে গেল অফিসের একজনের কথা। একটা চায়ের দোকানের বেঞ্চে বসে অনেকক্ষণ মোবাইলে কার সঙ্গে যেন কথা বলে ফিরে এসে বললেন একটা জায়গার ব্যবস্থা হতে পারে। মৃণাল কাকুর কথা শেষ হলো না, সকলের চোখ চকচক করে উঠল। দাদু আমাকে জিজ্ঞেস করলেন, দিদি ভাই, ভগবান তাহলে তোর কথা শুনলেন? কোন ঠাকুরকে পটালে বলতো? কেন, রবীন্দ্রনাথ ঠাকুর? এখানকার ভগবান তো রবীন্দ্রনাথ ঠাকুরই। সকলে হো হো করে হেসে উঠলেন, একমাত্র মৃণাল কাকু ছাড়া। আমি ক্লাস 3তে পড়ি বলে সকলে আমাকে নিয়ে যতই হাসাহাসি করুক, আমি কিন্তু ঠিক জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করেছি বলেই উনি আমাদের থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু মৃণাল কাকুর মুখটা তখনও গম্ভীর। গৌতম, একটু এদিকে শোনো বলে বাবাকে এক পাশে ডেকে নিয়ে গেলেন। মৃণাল কাকু খুব নিচু গলায় কথা বলছিলেন, আর আমিও দেখছিলাম বাবার মুখটা ক্রমশ গভীর হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আলোচনা করে আমাকে, দাদুকে আর ঠাম্মাকে মেলায় রেখে মৃণাল কাকু বাবা আর মাকে নিয়ে গেলেন থাকার ব্যবস্থাটা দেখে আসতে। ঘুরে ঘুরে মেলা দেখতে আমার আর দাদুর ভালোই লাগে, কিন্তু হাঁটুর ব্যথার জন্য ঠাম্মা খুব বেশি হাঁটতে পারেন না। একটা জায়গায় বাউলেরা একতারা নিয়ে নিচে নিচে গান গাইছিল। ঠাম্মা সেখানেই ফাঁকা চেয়ার পেয়ে বসে পড়লেন। দাদু আমাকে বললেন, দিদি ভাই, তুই ঠাম্মার কাছে থাক, আমি একটু মেলাটা ঘুরে আসি। দাদুর এই মেলা ঘোরা মানে কি আমি জানি। দাদুর একটা শখ আছে, যেখানে যান পাতলা পাতলা বই কিনে নিজের কাঁধের ঝোলায় পুরে ফেলেন। গল্পের বই ছাড়াও ইতিহাস ভূগোল থেকে আরম্ভ করে ধাঁধা, ম্যাজিক, জ্যোতিষ, যোগব্যায়াম, খনার বচন, দস্যু মোহন, এই সব বই দেখে ঠাম্মা খুব রেগে গেলেও দাদুকে থামানো যায় না। আমার মেলাটা আর একটু ঘুরে দেখার ইচ্ছে থাকলেও বাধ্য হয়ে ঠাম্মার কাছেই থাকতে হলো। খানিক পরে মা এসে বললেন, বাড়িটা দুর্দান্ত, কিন্তু এবার একটু নিচু গলায় বললেন, একটু গা ছমছম করছে বাবা, একটু এদিকে শুনুন। মা আড়ালে গিয়ে দাদুকে কিছু বলার পরই দাদুর মৃদু ধমকের আওয়াজ পেলাম, যত সব কুসংস্কার তোমাদের মৌ, চলো তো, আজ ওখানেই থাকবো। এতজন একসঙ্গে থাকবো, ভয় কি? ঠাম্মা জানতে চাইলেন কি ব্যাপার। দাদু কাউকে আর কোনো কথাই বলতে দিলেন না।
ভিড় ছাড়িয়ে একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম। সুন্দর বাগান ঘেরা বাড়ি। বাবা বললেন, জায়গাটার নাম প্রান্তিক। প্রান্তিক এমনিতে খুব নির্জন, তার ওপর যে জায়গায় এসে আমাদের গাড়িটা দাঁড় করালেন বাবা, সেখানটা যেন আরও নির্জন। সেই নির্জনতার মধ্যে রয়েছে ছবির মতো সুন্দর একটা দোতলা বাড়ি। আমরা যখন পৌঁছালাম অন্ধকার নেমে এসেছে। এই অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে বাগানে রকমারি শীতের ফুল ফুটে রয়েছে। আমাদের গাড়িটা গিয়ে দাঁড়াতেই বাড়ির কেয়ারটেকার কম্বল মুড়ি দিয়ে এসে সদর দরজাটা খুলে দিল। ভেতরে ঢুকে দেখলাম বাড়িটা বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভেতরটা ততটাই সাজানো। বসার হল ঘরে একদিকের দেওয়ালে একটা বড় পিয়ানো, তার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের মস্ত একটা ছবি, আর একদিকে একটা শোকেসে খুব যত্ন করে অনেক ধরনের শাঁখ আর ঝিনুক রাখা আছে। একটা টেবিলে সোনালি চোঙাওয়ালা পুরনো দিনের রেকর্ড প্লেয়ার, তার পাশে একটা কাচের আলমারিতে যত্ন করে রাখা বড় বড় রেকর্ড। এক পাশ থেকে একটা বাহারি রেলিং দেওয়া ঘোরানো সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। কেয়ারটেকার চা নিয়ে এলে ঠাম্মা তাকে জিজ্ঞেস করলেন, বাড়ি এত সুন্দর সাজিয়েছেন যে লোক, তিনি এই পৌষ মেলার সময় এলেন না কেন? চায়ের ট্রেটা সেন্টার টেবিলে রাখতে রাখতে কেয়ারটেকার কিছু বলতে যেতেই মৃণালবাবু ইশারা করলেন। সে চুপ করে গেল। আমি পরে সব বলছি মাসিমা বলে মৃণাল কাকু কথাটা ঘুরিয়ে চা খেতে খেতে অন্য গল্প করতে লাগলেন। তবে ব্যাপারটা কিন্তু খুব বেশিক্ষণ গোপন থাকলো না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িটার খুব কাছেই প্রান্তিক রেল স্টেশন। ঘুমটা ভাঙলো একটা ট্রেনের হুইসেলের শব্দে। ঘুমটা ভেঙে যেতেই দেখলাম সকলেই বাড়িটাকে নিয়ে কী সব আলোচনা করছে। পাছে আমি জেগে গিয়েছি ধরে ফেললে সকলে চুপ করে যায়, তাই চোখ বন্ধ করে ঘুমোনোর ভান করে রইলাম। মৃণাল কাকু তখন বলছেন, এই বাড়ির জমিটা কিনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্তপ্রাণ প্রণবেশ মৈত্র নামে এক ব্যবসায়ী ভদ্রলোক। প্রণবেশ বাবুর ইচ্ছে ছিল বয়স হলে ছেলেদের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে নিরালায় এসে রবীন্দ্রনাথের গান আর সাহিত্য পড়ে শেষ জীবনটা কাটাবেন। খুব শখ করে বাড়িটা তৈরি করেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি মারা যাওয়াতে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তারপর ওর ছেলেরা বাড়িটা বিক্রি করে দেয় আমার এক কলিগের মামা সৌমিত্রবাবুর কাছে। সৌমিত্রবাবু কিন্তু এখানে গৃহপ্রবেশের রাতটাও থাকতে পারেনি। ঠাম্মা কাঁপা গলায় বলে উঠলেন, কেন? মৃণাল কাকু গম্ভীর গলায় বলতে থাকলেন, রাত 12টার সময় এখান থেকে একটা ট্রেন পাস করে। তারপরই একটা আত্মা এই বাড়িতে এসে টুংটাং করে পিয়ানো বাজায়, রেকর্ডে পুরনো দিনের গান বাজায়। পরের দিন সকালে লাইব্রেরিতে গেলে দেখা যায় বইয়ের আলমারির একটা পাল্লা খোলা। লাইব্রেরিটা কোথায়? দাদু উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলেন। ওই তো কোণের ঘরটা। মৃণাল কাকু আঙুল তুলে দেখিয়ে দিলেন। আহ, তারপর কি হলো বল না মৃণাল। ঠাম্মা অধৈর্য হন। গৃহপ্রবেশের নিয়ম জানেন না মাসিমা, পর পর 3 রাত থাকতে হয়। তা প্রথম রাতে সৌমিত্রবাবু আর তার স্ত্রী খাওয়া দাওয়ার পর দোতলায় শোবার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। হঠাৎই একটা ট্রেনের হুইসেলের আওয়াজে দুজনেরই ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ পর তারা একটা ঘ্যাঁস ঘ্যাঁসি আওয়াজ শুনতে পেলেন। তারপর বেজে উঠল রবীন্দ্রসঙ্গীত। দুজনে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করলেন গানটা কোথা থেকে আসছে। প্রথমে সৌমিত্রবাবুরা মনে করেছিলেন কেয়ারটেকার বোধহয় রেডিও বাজাচ্ছে, কিন্তু পরক্ষণেই তাদের মনে পড়ে গেল কেয়ারটেকার আউট হাউসে আছে। সৌমিত্রবাবুরা খুব কৌতূহলী হয়ে ঘরের বাইরে বেরিয়ে এসে আরও অবাক হয়ে গেলেন। সেই ঘ্যাস ঘ্যাসি আওয়াজের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এবার খুব সুরেলা আওয়াজে টুংটাং করে বাজছে পিয়ানোটা। ওরা দুজনে তো খুব সাহস সঞ্চয় করে সিঁড়ির মুখটা পর্যন্ত এলেন।
তারপর নিচে হলঘরটার দিকে তাকিয়ে ভয়ে তাদের রক্ত হিম হয়ে গেল। কি দেখলো? মা একদম চাপা গলায় জিজ্ঞেস করলেন। সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় সৌমিত্রবাবুরা দেখলেন পিয়ানোর সামনে বসে আলখাল্লা পরা সাদা লম্বা দাড়ির এক বৃদ্ধ এক মনে পিয়ানো বাজাচ্ছেন। প্রণবেশবাবুর দাড়ি ছিল বুঝি? না। তাহলে রবীন্দ্রনাথ? মা বললেন। জানি না, ভীষণ গম্ভীর গলায় মৃণাল কাকু বললেন। আহ, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওরকম বাজে কথা বলে না মৌ। মাকে বুকে উঠে ঠাম্মা বললেন, তারপর কি হলো রে মৃণাল? তারপর সৌমিত্রবাবু আর ওর স্ত্রী নিচে নেমে এসে দেখলেন পিয়ানোর সামনে আর কেউ নেই, শুধু রেকর্ড প্লেয়ারে একটা খুব পুরনো দিনের রেকর্ড ঘুরে যাচ্ছে আর চোঙটা থেকে বেরিয়ে আসছে রবীন্দ্রসঙ্গীত। আর কোনো কথা নয়, সোজা বাড়ির বাইরে গিয়ে গাড়ি নিয়ে একেবারে হাওয়া। তারপর থেকে এই বাড়িতে আর কখনো আসেননি। রাতের বেলায় সেই ট্রেনটা হুইসেল বাজিয়ে চলে যাওয়ার পর আশপাশের অনেকেই জনমানব শূন্য এই বাড়িটার ভেতর থেকে শুনতে পায় ঘ্যাস ঘ্যাসে রেকর্ডের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পিয়ানোর আওয়াজ। আর কেয়ারটেকার মাঝে মাঝে সকালে লাইব্রেরিটা খুললে কি দেখতে পায় আগেই তো বললাম। গল্প শুনে এমনিতেই আমার গায়ে কাঁটা দিচ্ছিল, তার ওপর টয়লেটও পাচ্ছিল। শেষ পর্যন্ত আর ঘুমের ভান করতে পারলাম না। চোখ বুজে বললাম, মা, টয়লেটে যাব। টয়লেট থেকে ফিরে আসার পর দাদু আমাকে ডেকে বললেন, দিদি ভাই, এ জিনিস হয়তো আর দেখতে পাবি না। দেখলাম দাদুর হাতে একটা কালো রেকর্ড। দাদু সুর করে গাইলেন, তবু মনে রেখো যদি দূরে যাই চলে। গান থামিয়ে বললেন, গানটা এই রেকর্ডটায় আছে, রবি ঠাকুরের নিজের গলায় গাওয়া গানের রেকর্ড, খুব রেয়ার কালেকশন। দাদু রেকর্ডটা প্লেয়ারের ওপর চাপাতেই ঠাম্মা হাই হাই করে উঠলেন, তোমার এই এক খারাপ স্বভাব, অন্যের জিনিস পেলেই ঘাঁটাঘাঁটি করো, রেখে দাও ওটা। দাদু বেজার মুখে বললেন, আমি কি নষ্ট করে দিচ্ছি? রেকর্ডটা ছুঁয়ে মনে হচ্ছে রবি ঠাকুরকেই ছুঁচ্ছি, একটু শুধু শুনতাম। না, অন্যের জিনিস তুমি ছোবে না, রেখে দাও। দাদু রেকর্ডটা রেখে দিলেন। যাই হোক, কেয়ারটেকার আমাদের রান্না করে দিয়ে আউট হাউসে চলে গেল। আমরা খাওয়া দাওয়া সেরে দোতলায় চলে এলাম। দোতলায় 3টে শোয়ার ঘর। ঠিক হলো বাবা মা একটা ঘরে থাকবেন, আমি দাদু ঠাম্মার সঙ্গে একটা ঘরে, আর মৃণাল কাকু অন্য একটা ঘরে। আমি দাদু ঠাম্মার মধ্যিখানে কম্বল টেনে শুয়ে পড়লাম। সবে এসেছে ঘুমটা, শুনি ঠাম্মাকে ফিসফিস করে দাদু বললেন, আমি রাতের একতলার লাইব্রেরিতে থাকব। আমি দেখে এসেছি লাইব্রেরিতে রবীন্দ্র রচনাবলী ছাড়াও কবিগুরুর ওপর লেখা কয়েকটি দুষ্প্রাপ্য বই আছে, ওগুলো উল্টে পাল্টে দেখব। আর দেখব রাতে সত্যি প্রণবেশ মৈত্রের প্রেতাত্মা আসে কিনা। ঠাম্মা বললেন, তোমার হাতে ওটা আবার কি বই, প্ল্যানচেটের নাকি গো? আবার মেলা থেকে ওইসব অলক্ষণে বই কিনেছ? তুমি জানো না, স্বয়ং রবীন্দ্রনাথ প্ল্যানচেটে বিশ্বাস করতেন। দেখি মন দিয়ে কাউকে ডাকলে সে সত্যি আসে কিনা। তুমি কি প্ল্যানচেট করে এই বাড়ির পুরনো মালিককে ডাকবে? নিচে যাওয়ার দরকার নেই, এখানেই রাম রাম করে রাতটা কাটিয়ে দাও। ঠাম্মার বারণ দাদু শুনলেন না। ঝোলা ব্যাগটা কাঁধে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। আমি কম্বলটা আরও টেনে নিয়ে ঠাম্মার গা ঘেঁষে শুলাম আর মনে মনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতে লাগলাম, প্লিজ দেখো দাদুর প্ল্যানচেটে যেন প্রণবেশ মৈত্রের আত্মা আবার এসে হাজির না হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতে ডাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সেই ঘুমটাই ভাঙল তীক্ষ্ণ একটা ট্রেনের হুইসেলের আওয়াজে। বুকটা ধড়াস ধড়াস করতে লাগলো। হুইসেলের আওয়াজ মিলিয়ে যাওয়ার পর সব চুপচাপ, নিঝুম। আমি আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতে লাগলাম। রবীন্দ্রনাথ ঠাকুর, মনে আছে তো কি বলেছিলাম? প্রবেশ মৈত্রের আত্মা যেন আবার না এসে হাজির হয়। এমন সময় বাইরে কয়েকটা কুকুর ডেকে উঠল, আর শীততারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাওয়া কি তা বুঝতে পারলাম। খুব আস্তে ক্যাচ ক্যাচ শব্দ করে আমাদের ঘরের দরজাটা একটু একটু করে ফাঁক হলো। আবছা আলোয় দেখতে পেলাম লম্বা জোব্বা আর এক মুখ দাড়ি নিয়ে একটা ছায়ামূর্তি, হাতে কি যেন একটা চৌকো মতো জিনিস। মূর্তিটা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকলো আমার দিকে। আমার তখন দাঁতে দাঁত লেগে যাচ্ছে। হাত বাড়িয়ে ঠাম্মাকে যে ডাকবো সেই শক্তিও আর নেই। শুধু কোনো রকমে চোখটা বন্ধ করলাম। আর একটু পরেই নিচ থেকে ভেসে আসতে লাগলো ঘ্যাস ঘেঁষে সেই আওয়াজটা, আর বাজতে থাকলো গান। সেই আওয়াজে ঠাম্মারও ঘুম ভেঙে গেল। ঠাম্মা আমাকে ধরে কোনো রকমে বাবার ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য বাইরে বেরোতেই দেখলাম বাবা, মা, মৃণাল কাকু সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন। গানের আওয়াজটা যখন স্পষ্ট, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও, ছায়ার মতো আছি না আছি, তবু মনে রেখো। বাবা কোথায়? মা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। নিচে, লাইব্রেরিতে। ঠাম্মা কোনো রকমে উত্তর দিলেন। আমরা ঘোরানো সিঁড়ি দিয়ে কয়েকটা ধাপ নামতেই দেখলাম লাইব্রেরির ভেতর আলো জ্বলছে। সেই আলোটা হলঘরের মধ্যে এসে লম্বা করে মাটিতে পড়েছে, আর তাতে দেখা যাচ্ছে আলখাল্লা আর দাড়ির ছায়ামূর্তি পায়চারি করছে। কিছুক্ষণ ভয় কাঠ হয়ে সবাই দাঁড়িয়ে থাকলো। তারপর বাবা আর মৃণাল কাকু নিচে নামতে থাকলেন, আমরাও পেছনে পেছনে। হলঘরটায় পৌঁছেই মৃণাল কাকু সব আলো জ্বালিয়ে দিলেন। দেখলাম রেকর্ড প্লেয়ারের ওপর কালো রেকর্ডটা ঘুরে যাচ্ছে। সবাই মিলে কোনো রকমে লাইব্রেরিতে ঢুকে দেখলাম দাদু দুটো হাত একটা টেবিলের ওপর ছড়িয়ে মাথাটা মাঝখানে রেখে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর দাদুর টেবিলের পাশের বইয়ের আলমারির একটা পাল্লা খোলা। জল টল ছিটিয়ে দাদুর জ্ঞান ফেরানো হলো। নিচের তলার সব আলো জ্বালিয়ে সবাই মিলে হল ঘরটায় বসা হলো। প্রথমেই দাদুকে জিজ্ঞেস করা হলো কি হয়েছিল। দাদু খুব ভয় পাওয়া গলায় বলতে থাকলেন, আমি রবীন্দ্রনাথের প্ল্যানচেট সম্পর্কে সবে একটা বই পড়তে শুরু করেছি। এমন সময় ট্রেনের হুইসেলের একটা আওয়াজ পেলাম। তারপর কয়েকটা কুকুর ডেকে উঠল। তারপর মনে হলো লাইব্রেরির মধ্যে একটা ঠান্ডা হাওয়া আমার উপর দিয়ে বয়ে গেল। আর কিছু মনে নেই। মৃণাল কাকু উসখুস করছিলেন। একটু অপরাধীর মতো মুখ করে বললেন, আমি একটা অন্যায় করেছি। একটু মজা করার জন্য ভূতের গল্পটা বানিয়ে বলেছিলাম, যাতে রাতের থাকাটা বেশ থ্রিলিং হয়। আসলে সৌমিত্রবাবুরা আমেরিকায় থাকেন, তাই এখানে নিয়মিত আসার সময় পান না। কিন্তু সত্যি যা চোখের সামনে দেখলাম। বাবা রেগে গেলেন মৃণাল কাকুর ওপর। বললেন, আত্মা নিয়ে এমন ইয়ার্কি কেউ করে? জানিস না এসব থেকে কখন কি হয়ে যায়? মৃণাল কাকু মুখ কাঁচুমাচু করে বললেন, বানানো গল্পটা যে এভাবে সত্যি হয়ে যাবে ভাবতেই পারিনি। কিন্তু কে ছিল ছায়ামূর্তিটা? দাদু উত্তর দিলেন, এমন কোনো রবীন্দ্রপ্রেমিক আত্মা তোর এই আইডিয়াটা যার একদম পছন্দ হয়নি। আমি বললাম, দাড়িওয়ালা ছায়ামূর্তিটা আমার ঘরে চৌকো মতো কি একটা জিনিস রাখতে এসেছিল। অন্য সময় হলে কেউ আমাকে বিশ্বাস করতো না, কিন্তু আজ সকলে যা নিজের চোখে দেখেছেন কেউই অবিশ্বাস করলেন না। তবে কারো সাহস হচ্ছিল না আমার ঘরে ছায়ামূর্তিটা কী জিনিস রেখে এসেছেন সেটা দেখার।
শেষে দাদু সাহস দেখালেন, আর আমরা সকলে মিলে উপরে গেলাম। দেখা গেল আমার বালিশের পাশে রাখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁটির ভেপু। এমন সময় ভোর হলো। আলো ফুটতেই বাইরের বাগানের ফুলগুলো সব ঝলমল করে উঠল। দাদু বললেন, চলো দিদিভাই, বাগানটা দেখে আসি। বাইরের বাগানে এসে ফুলগুলো দেখতে দেখতে রাতে সেই ভয় কোথায় যেন মিলিয়ে গেল। আমার একটা জিনিস খটকা লাগলো। দাদুকে বললাম, দাদু, তুমি রবীন্দ্রনাথ সেজে মজা করছিলে না তো? দাদু আমার মাথার চুলগুলো ঘেঁটে দিয়ে বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ পড়ে তোর মতো আমিও বাংলা লিখতে পড়তে শিখেছি। সেই মানুষকে নিয়ে যারা নির্ভয়ে বানিয়ে গল্প বলে, আজগুবি বই লেখে, তাদের ভয় পাওয়া উচিত কিনা বল আগে। কিন্তু তাহলে কাল আমার পাশে কে আম আঁটির ভেপু রেখে গেল? দাদু মুখ টেপে হাসলেন, তারপর আকাশের দিকে মুখ করে বললেন, কাল তো 24 ডিসেম্বর ছিল। মনে হয় সান্তাক্লজ পৌষমালা থেকে তোকে গিফট দেওয়ার জন্য বইটা কিনেছিল। আমার মনে পড়ে গেল পৌষ মেলায় সান্তাক্লজের সাদা লম্বা দাড়ির মুখোশ বিক্রি হচ্ছিল। দাদু মুখোশওয়ালার সঙ্গে কথা বলছিলেন। আমি চোখ বড় বড় করে বললাম, দাদু, মা তোমার যে ড্রেসিং গাউনটা এনেছিল সেটা পরে আর সান্তাক্লজের মুখোশ পরে। দাদু ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললেন, চুপ চুপ, সান্তাক্লজের সিক্রেট কাউকে বলতে নেই, তাহলে পরের বছর গিফটই পাবি না।